এটা কিন্তু একটা মাঠ, একটা কৃষি জমি। শুধুমাত্র শীতকালে অথবা শুষ্ক সিজনে আমরা এই জমিগুলোকে ব্যবহার করে রোলার দিয়ে মই দিয়ে আমরা একটা ফুটবলের মাঠ তৈরি করি। হাতিয়ার মানুষ নদী ভাঙ্গা সরুয়া এগুলো কিচ্ছু জানে না, এগুলা করে আমাদেরকে ফালাইতে। ২১০০ বর্গ কিলোমিটারের একটা বিশাল উপজেলা। অনেক জেলার আয়তনও এতটা নয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী যেখানে প্রায় ৪.৫ লাখ মানুষের বাস, কেবল দ্বীপ বা চরাঞ্চলের দোহাই দিয়ে যে ভূখণ্ডের মানুষের স্বপ্নকে গলা টিপে হত্যা করা হচ্ছে জন্মের পর থেকেই। বলছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কথা। খেলাধুলা থেকে বঞ্চিত এই জনপদের কথা শুনবে ৭১ খেলাযোগ। শেষ বিকালের সূর্য বিদায় নিবে ভাব, এমন সময় নোয়াখালী চেয়ারম্যান ঘাটে পৌঁছাই আমরা। স্পিডবোটে প্রমত্তা মেঘনা পাড়ি দিয়ে আমাদের গন্তব্য বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া। মেঘনা পাড়ি দেওয়ার এই দৃশ্যই আঁচ দেয় এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়তই সংগ্রাম করতে হয় জীবনযুদ্ধে। যোগাযোগ ব্যবস্থা যার মধ্যে অন্যতম। প্রায় ৩০ মিনিটের যাত্রা শেষে নলছিড়া ঘাটে পৌঁছে গেলাম আমরা। সন্ধ্যা পেরিয়ে তখন রাত, কিন্তু এমন দৃশ্য দেখে সেটা বোঝার উপায় কোথায়? দেশের প্রত্যন্ত এক অঞ্চল, কনকনে শীতে চলছে নাইট ফুটবল টুর্নামেন্ট। দর্শকের এমন উপস্থিতি যে কাউকে করবে অবাক। এদেশের ফুটবল উন্মাদনা কোন লেভেলের তার এক জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তগুলো। গ্রামীণ পরিবেশে ধান ক্ষেত পরিষ্কার করে এলাকা ভিত্তিক এমন খেলার আয়োজন, যার মূল উদ্দেশ্য বিনোদন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। কিন্তু মৌসুম ভিত্তিক খেলাধুলা কি আর সবসময় যুব সমাজকে মাদকের ভয়ালো থাবা থেকে সরিয়ে রাখতে পারে? যুব সমাজ মাদক এবং খারাপ যে সমস্ত দিকে যাচ্ছে যুব সমাজ, এটা থেকে ফিরে আনার জন্যই আমাদের এই খেলাটা যুব সমাজের উদ্যোগে আয়োজন করছি। এটা কিন্তু একটা মাঠ, একটা কৃষি জমি। শুধুমাত্র শীতকালে অথবা শুষ্ক সিজনে আমরা এই জমিগুলোকে ব্যবহার করে রোলার দিয়ে মই দিয়ে আমরা একটা ফুটবলের মাঠ তৈরি করি। পর্যাপ্ত মাঠের ব্যবস্থা না থাকায় আমাদের গ্রামের ইয়াং জেনারেশন যেটা, এরা বিভিন্ন গ্রামে গঞ্জে এইরকম খোলা মাঠে খেলার আয়োজন করে। গ্রামগঞ্জে যারা যে খেলাগুলো আয়োজন করে, এভাবে আপনি যে কথাটা বলছিলেন, এভাবে কিন্তু আসলে প্রফেশনালভাবে একটা ফুটবলার উঠে আসার কোনো সুযোগ নাই। এই যে সন্ধ্যাকালীন যে আমাদের ম্যাচগুলো হচ্ছে, যে টুর্নামেন্টগুলো হচ্ছে, এটা একান্ত কিন্তু আমাদের যুব সমাজের উদ্যোগে হচ্ছে। ৭১ খেলাযোগকে পেয়ে আক্ষেপ আবেগের সুর এ অঞ্চলের মানুষের কণ্ঠে। কেবল চরাঞ্চল বলেই এখানের মানুষ স্বপ্ন দেখতেও ভয় পায় প্রফেশনাল খেলোয়াড় হতে। বর্তমানে রাজনীতি যারা করে তারা কোনো চিন্তাও করে না, এবং হাতিয়াতে ক্রীড়া সংস্থা আছে বলে আমি মনে করি না। ক্রীড়া সংস্থা যদি কোনো ফুটবলার প্রেমিককে বসায়, খেলা প্রেমিককে বসায়, তাহলে আমার হাতিয়ার ছেলেরা জাতীয় টিমে খেলতে পারবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমরা নদীভাঙ্গা মানুষ, গাঁওয়া মানুষ, কিন্তু যারা বাইরের থেকে আসে চাকরিজীবী বড় উচ্চ লেভেলের, তারা আমাদের হাতিয়াকে ঘৃণার চোখে দেখে। তারা বলে এখান থেকে কোনো ছেলে উঠবে না। কিন্তু বাংলাদেশের ক্রীড়া সংস্থা থেকে যে টাকাটা হাতিয়াতে আসে, লুটপাট করে খাই ফেলা। ক্রীড়া মন্ত্রণালয়ের বাৎসরিক যে বরাদ্দটুকু আসে, আমাদের সেই বরাদ্দ অনুযায়ী কোনো রকম উন্নয়ন বা আমরা কাজ দেখি না। হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত ভালো ভালো খেলোয়াড় আছে, কিন্তু ভালো পরিচর্যার ভালো প্র্যাকটিসের অভাবে তারা কিন্তু হাতিয়া থেকে ভালো খেলার সুযোগ, বিভিন্ন জায়গায় খেলার কোনো সুযোগ পাচ্ছে না। যেহেতু এটা উপকূলীয় একটা অঞ্চল, বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার সাথে আমাদের একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে আছে। আমাদের হাতিয়াটা সবসময় একটা অবহেলিত, এবং এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমাদের মেঘনা নদী। আমি একজন ধারাভাষ্যকার শ্রীকৃষ্ণ দাস, ২০ বছর পর্যন্ত ধারাভাষ্য দিয়ে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মেঘনার কারণে আমি রামগতিতে যাব একটা খেলায় টপ অফ দ্য ফাইনালে, আমাকে নিতে হলে চিন্তা করে যে আমার নদী পারে, এই কারণে আমাকে আরও ২-৩ হাজার টাকা খরচ করতে হবে। আজকে যদি আমার বাড়িটা নোয়াখালী হতো, বেগমগঞ্জ, কুমিল্লা, ফেনী হতো, তাহলে আমিও এরকম সারা বাংলাদেশে শোষে বেড়াতাম। আমাদের ক্রীড়াঙ্গনে যারা আছে, যেমন ক্রীড়া সংস্থা বিভিন্ন, এরা কখনোই যে একজন ফুটবলার এই যে ফুটবল খেলে এর ফুটবলার কোনো খোঁজ খবর নেয় না। বিভিন্ন গরিব ছেলেরা আছে বা কোনো ভালো টুর্নামেন্ট হয় না, হয়তো আমাদের বিভিন্ন পরিস্থিতির কারণে। অভিযোগের পর অভিযোগ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও হাতিয়া অবহেলিত, অথচ চাইলেই এই ভূখণ্ডকে কতভাবেই না কাজে লাগানো যেত। প্রায় ৫ বছর ধরে মিনি স্টেডিয়ামের কাজ চললেও তা আলোর মুখ দেখেনি। প্রচুর সরকারি জায়গা জমি পড়ে থাকলেও তা নিয়ে নেই পরিকল্পনা। রাজনৈতিক নেতা থেকে সরকারি কর্মকর্তা
সবাই হাতিয়ার সম্পদ ভোগ করে গেলেও কারো মাথা ব্যথা নেই খেলাধুলা নিয়ে। গভর্নমেন্ট যদি চায় এখানে আপনার ওয়েস্ট ইন্ডিজের মতো করে একটা স্টেডিয়ামও করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপগুলো আছে, ওখানে যায় আন্তর্জাতিক বিভিন্ন মানের স্টেডিয়ামগুলো হয় এবং বিদেশি প্লেয়ারগুলো ওখানে খেলে, বিভিন্ন ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচগুলো হয়। কিন্তু সরকার যদি ইচ্ছা করে আমাদের হাতিয়াতে একটা ভালো মানের একটা স্টেডিয়াম তৈরি করতে পারে, যেটা আন্তর্জাতিক মানের হতে পারে এবং আন্তর্জাতিক মানের যদি হয় এখানে বিভিন্ন টুরিস্টরা আসবে আমাদের এখানে খেলা উপভোগ করার জন্য। এই মুহূর্তে দরকার আমাদের হাতিয়াতে পর্যাপ্ত জায়গা আছে, যদি একটা স্টেডিয়াম দেয়। কোনটার দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, শুধু একটা মাত্র পিছিয়ে আছি, আমাদেরকে ঘৃণা করে। সরুয়া, সর, ভাঙ্গা এইগুলোকে ঘৃণা করে আমাদেরকে উন্নত করার জন্য এবং উন্নত জায়গা যাওয়ার জন্য কেউ আমাদেরকে সহযোগিতা করে না। কিছু ঢাকা চিটাগাংয়ের কিছু জেলার মানুষগুলা অনেকে বিরূপ মন্তব্য করে আমাদেরকে নিয়ে। ক্রীড়াঙ্গনের উপর মহলের যে ব্যক্তিবর্গ আছে, হয়তো একটা প্লেয়ার অনেক ভালো খেলে কিন্তু দেখা গেছে ওর আর্থিক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে সে উন্নত একটা জায়গায় যায় খেলার মতো সুযোগ হয় না। আপনি দেখেন ইতিমধ্যে আমরা হাতিয়ার যে এই প্রজন্মের খেলোয়াড়রা আছে, বিশেষ করে দীপুর মতো খেলোয়াড় জাহাজমারা অঞ্চলের, সে শুধু মফস্বল হওয়ার কারণে সে এখন নোয়াখালী স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করে। আমি মনে করি যে ক্রীড়া সংস্থার যদি কোনো একটা মানে সাপোর্ট হাতিয়াতে থাকতো, তাহলে এই দীপু ছেলেটা ওখানে তার পরিবারকে রেখে ওখানে যেত না। ইনশাল্লাহ জাতীয় টিমে খেলার মতো হাতিয়ার অনেক ছেলে আছে, কিন্তু একটু সহযোগিতা করলে কিন্তু আমরা ভালো জায়গায় পুষতে পারি। কিন্তু আমাদেরকে ঘৃণা করে, সবসময় ঘৃণা করে। হাতিয়ার মানুষ নদী ভাঙ্গা, সরুয়া এগুলো কিচ্ছু জানে না, এগুলা করে আমাদেরকে ফালাইতে। দিক নির্দেশনা দিয়ে এরকম একটা লিডার থাকতে হবে যিনি ক্রীড়ার প্রতি মনোনিবেশ আছে। এরকম লিডার আমাদের হাতিয়াতে অভাব, যে আমাদের এই ছেলেপেলেগুলা আমরা শুধু সিজনাল খ্যাপ খেলি, এরকম কোনো ক্রীড়া নেতৃত্বদারী অথবা যারা রাজনৈতিকভাবে মানব সেবায় জনসেবায় নিজেরা নিয়োজিত আছেন, তারা যদি একটু ক্রীড়াপ্রেমী হয়, আমি মনে করি যে তাকে জাতীয় পর্যায় পর্যন্ত নক করা সম্ভব। চাওয়া পাওয়া খুব বেশি না, এত বড় জনসংখ্যার একটা দ্বীপ উপজেলায় নেই খেলাধুলার সরঞ্জাম, নেই স্টেডিয়াম, সুযোগ সুবিধার কিচ্ছু নাই। তবুও এখান থেকে জীবন সংগ্রামে রাজধানী গিয়ে অনেক স্বপ্ন বেড়ে ওঠে, কিন্তু একটা সময় নিভে যায় কারো এগিয়ে আসার অভাবে। তাই তো নতুন করে কেউ সাহস করার স্বপ্ন দেখে না, জীবন আটকে এই বিচ্ছিন্ন দ্বীপের মধ্যেই। রাত পেরিয়ে সূর্য ওঠে, ভোর হতেই জীবন যুদ্ধ, আয়ের নানা পথ, অভাব অনটনের তাড়নায় ঘরের প্রায় প্রতিটি সদস্য দুবেলা খাবার কেনার অর্থের পেছনে ছোটে। শীত, বর্ষা কিংবা গরম, যে আবহাওয়াই হোক তাতে যুদ্ধ চলেই। অর্থাভাব চিরন্তন এক সত্য এই উন্নয়নশীল বাংলাদেশে, কিন্তু তাই বলে কি খেলাধুলা থেমে আছে? বাংলাদেশের স্পোর্টস হয়ে গেছে রাজধানী ঢাকামুখী। টেকনাফ থেকে তেতুলিয়া সবার গন্তব্য মিলেছে এক জায়গায়। ঢাকাতে লড়াই করে যারা টিকে থাকতে পারে তারাই হয়ে ওঠে ভবিষ্যৎ। কিন্তু তাই বলে কি দ্বীপাঞ্চলের মানুষ অবহেলিত হবে খেলাধুলার অধিকার থেকে? অবশ্য যুগের পর যুগ মেঘনার ভাঙনের মতোই এখানে ভেঙে যাচ্ছে স্বপ্ন। এখানকার শিশুরা জানেই না পেশাদার খেলোয়াড় বলতে কি বোঝায়, কেননা ওদের চাওয়া পাওয়া টুকুকে একটা গণ্ডির মধ্যে বন্দী করে রাখা হচ্ছে। দারিদ্রতা মোকাবেলায় ওদের সবচেয়ে বড় যুদ্ধ। এখানে কেউ কখনো পৌঁছানোর চেষ্টাটুকুই করেনি, খেলাধুলাকে বানিয়ে রাখা হয়েছে বিলাসিতা। কালে ভাদ্রে এখানে মৌসুম ভিত্তিক কিছু খেলা হয় এ পর্যন্তই। হাতিয়া উপজেলায় পা পড়লে যে কেউ অবাক হবে। এখানে আছে সরকারি কর্মকর্তাদের জন্য অট্টালিকা, বিলাসবহুল গাড়ি, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মন্দ নয়। যুগের পর যুগ সব সুযোগ সুবিধা ভোগ করেছে বিগত বছরগুলো সাংসদ ও সরকারি কর্মকর্তারা, কিন্তু কারো মাঝে ন্যূনতম এই ইচ্ছা শক্তি ছিল না এত বড় আয়তনের উপজেলা থেকে খেলাধুলায় সবাইকে উৎসাহিত করা। প্রকৃতিগতভাবে অভিশপ্ত এলাকা, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যেখানে পৃথিবীর উন্নত দেশগুলি এরকম দ্বীপ তৈরি করে, সেখানে আল্লাহ প্রদত্ত একটা দ্বীপ, এই দ্বীপটাকে যদি আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের দিকে আমরা যদি নিয়ে যেতে পারতাম, তাহলে এই দ্বীপ হতো সেন্ট মার্টিনের ছিটে অনেক সুন্দর এবং অনেক পর্যটক নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখার মতো দ্বীপ। এটা হয় না। এটা বিগত সরকার সহ বিগত দিনগুলিতে আমাদের নেতৃত্বের সংকট ছিল, যারা নেতৃত্বে ছিলেন তাদের উদাসীনতা ছিল। এটা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে মনে করতেছি। এটা আমাদের কোনো আক্ষেপ না, এটা আমাদের কষ্ট। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। যদি জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে
যারা আছে এদেরকে যদি আমরা সঠিকভাবে প্যাট্রোনাইজ করতে পারি, এদেরকে যদি সঠিকভাবে আমরা নার্সিং করতে পারি, তাহলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় এখান থেকে উঠে আসবে। দাবি থাকবে যে আমরা একটা ভালো মানের স্টেডিয়াম এবং প্রতি বছর যাতে করে এখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্লেয়ার সিলেক্ট করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে হাতিয়াতেও পৌঁছে গেছে ইন্টারনেট। নিজস্ব ব্যবস্থায় বিদ্যুৎও এখানে আলো ছড়াচ্ছে। চাষবাসেও পিছিয়ে নেই জনপদটি, কিন্তু বরাবর একটা জায়গায় এই অঞ্চল আটকে খেলাধুলা। বিশাল জনসংখ্যার মধ্যে অনেক প্রতিভা প্রতি বছর ছড়ে যাচ্ছে, অথচ ভৌগোলিকভাবে এখানকার বাসিন্দারা বেশ শক্তিশালী ও সাহসী হয়ে স্পোর্টসে সেটা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। তবে আশার আলো, নির্বাচনের মাধ্যমে নতুন কেউ এই অঞ্চলের হাল ধরবে। দাবি নয়, অধিকার হিসাবে খেলাধুলাও থাকবে অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বিচ্ছিন্ন দ্বীপ, নদী ভাঙনে দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে হাতিয়ার এই ভূখণ্ড। আর তার দোহাই দিয়ে স্বপ্ন শুরু হওয়ার আগেই তাকে দমিয়ে রাখা হচ্ছে। এখানকার শিশুরা জানে না তারা কিভাবে প্রফেশনাল ক্রিকেটার কিংবা ফুটবলার হবে, কেননা তাদের মাথার মধ্যে একটা ব্যাপারই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তোমরা চরের মানুষ, এখানে খেটে খাওয়াটাই বড় বিষয়, ক্রিকেটার কিংবা ফুটবলার হওয়া তো বিলাসিতা। হাসান সজীব, ৭১, হাতিয়া, নোয়াখালী।